আবারও কবিতার মতো আবৃত্তি করবেন। না না কবিতার মতো সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন কিনা সেটা আপনি বলেন। ছিলেন না? ছাত্রলীগ ছিলেন কিনা আপনি? আমার যে রিপ্লাই দিয়েছে জি না ছিলাম না। ছাত্রলীগ ছিলেন। জি না ছিলাম না। যখন সাদিক বরং খানকে আপনার কমিটি থেকে বরং আপনার কমিটি থেকে 6 জনকে বাতিল করেছেন, 50 জন পাওয়া আপনার কমিটিতে। পরিস্থিতি শিকার সাদিক খান যেখানে স্বীকার করে নিয়েছে সেখানে বলছিলাম যে আমরা আজকে নিজেরা কি কথা আমার বন্ধু গোপালগঞ্জ বাড়ি সে ছাত্রলীগের কমিটি এনে নাই। আপনি ফরহাদকে কেন জোর করে ছাত্রলীগের কমিটি দিতে হবে? এবং আপনার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছে যে পরিস্থিতি শিকার হয়ে মিথ্যা যত জুড়েই বলেন সেটা সত্যি সত্য হয় না। আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন না? কমিটিতে ছিলেন না? একটা ছবি দেখান। কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা প্রোগ্রাম ছিলাম না। ছিলেন কিনা? ছিলাম না। তাহলে আপনার প্রেসিডেন্ট ওই দিন এনটিভিতে স্বীকার করে নিয়েছে পরিস্থিতির শিকার। আপনার প্রেসিডেন্ট কি মিথ্যা বলেছে? সাদিককে মিথ্যা বলেছে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সাদিককে মিথ্যা বলেছে। যে সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগের সাথে লিয়াজু করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন। প্রতিনিয়ত করে যাচ্ছেন। ভাই আমাদেরকে কি সময় দিবেন ভাই? একটু আমি 1 মিনিট সময় নিব। ভদ্রতা হচ্ছে কথা বলতে দাও। আমি আবিদ ভাইকে ডিস্টার্ব করি নাই। না ভদ্রতা আবিদ ভাইকে আমি ডিস্টার্ব করি নাই। আমি মিথ্যা বললে নোট নেবেন, মিথ্যাটা রিপ্লাই দিবেন। ছাত্র শিবিরের সেই সংগঠন যেটা একযুগে কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত সব জায়গায় বন্ধ ছিল, একযুগে প্রত্যেকটা জায়গায় ক্রস ফায়ার ভিকটিম হয়েছে। ছাত্র শিবির নিয়ে এই কোয়েশ্চেন করতে আসেন না, আর আমাকে নিয়ে কোয়েশ্চেন করেন। আমার যে রিপ্লাই দিয়েছে এটা একটু ঠান্ডা মাথায় হেডফোন দিয়ে শুনবেন, শুনে ওই রিপ্লাই থেকে প্রশ্ন করবেন। আর পুরো প্রশ্ন করবেন না। লাস্ট 10 সেকেন্ড। থার্ড, যে ছাত্র দল আজকে 5 আগস্ট থেকে 1 বছর সময় পাওয়ার পরও এখনো সারা দেশের কমিটিগুলো রিফর্ম করতে পারে নাই, এখনো গঠনতন্ত্র রিফর্ম করতে পারে নাই। বহুদিন ধরে শুনছি গঠনতন্ত্র রিফর্ম হচ্ছে, এখনো ইন্টারনাল চেঞ্জ করবে নিজেদের একটা। আপনার কাছে ছাত্র দল একটা শিক্ষার্থী কেন আসবে? আপনি বলেন আমার গঠনতন্ত্র এটা রিফর্ম করছি, আমার সবগুলো কমিটি দিতে পারছি, আমি গঞ্জাম করি না, বলদোশি করি না, মারামারি করি না, চাঁদাবাজি করি না। বলেন এটা বলতে পারতে হবে। আপনি নিজে সুন্দর হবেন, নীতিবাক্য শোনাবেন, নয়তো কবিতার মতো মিথ্যা বলে সুন্দর লাগে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন বুধবার বিকেল পর্যন্ত, অর্থাৎ আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে ডাকসু নির্বাচনের জন্য সর্বমোট 658টি ফরম কিনেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, আর এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন শতাধিক প্রার্থী। ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি বাম ও ইসলামী ছাত্র সংগঠন তাদের সমর্থিত প্যানেল ঘোষণা করলেও এখনও নিজেদের প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। এদিকে হঠাৎ করে মনোনয়ন ফরম বিক্রি ও জমার সময় বাড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বেশিরভাগ ছাত্র সংগঠন। তবে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত সহমর্মিতা ও সহাবস্থানের মধ্য দিয়েই সবগুলো ছাত্র সংগঠনের অংশগ্রহণে এগিয়ে চলছে ডাকসু নির্বাচনের সামগ্রিক কার্যক্রম। সব মিলিয়ে কোন পথে এগোচ্ছে ডাকসু নির্বাচন? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোটের ওয়ার্ম আপ ডাকসু। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের 3টি যে প্রধান ছাত্র সংগঠন রয়েছেন তার 3 জন শীর্ষ নেতা রয়েছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ডাকসুর সম্ভাব্য ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস প্রার্থী SM ফরহাদ হোসেন, এবং আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আপনাদের সবাইকে স্বাগত। আর দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু আবিদকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটি বলছিলাম যে ছাত্রদলের প্যানেল বা ছাত্রদল সমর্থিত প্যানেল এখনও ঘোষণা হয়নি, মনোনয়ন ফরম বিক্রির সময় শেষ হয়ে গেছে, শুধুমাত্র জমা দেওয়ার সময়টি বাকি রয়েছে। অন্যরা ঘোষণা করেছে, কেন পারলেন না আপনারা এখনও? আপনাকে ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে এখন টেলিভিশনের যারা দর্শকবৃন্দ আছেন আপনাদের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং আজকের যারা অতিথি আছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের এই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে সংগঠনের সাহস এবং রক্তের উপর টিকে আছে সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই দীর্ঘ দুঃশাসনে যখন বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলছিল, যখন ভোটাধিকার এবং রাষ্ট্রের মানবাধিকার যখন হরণ করা হচ্ছিল, সকল ক্যাম্পাসে একমাত্র কণ্ঠস্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নিঃসন্দেহে। তো এখন আমাদের যে ডাকসু দীর্ঘ সময় পরে এবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2019 সালে ডাকসু নির্বাচন যে হয়েছে সে ডাকসু নির্বাচনে সেটাও প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন ছিল। তো একটু দীর্ঘ সময় পরে যখন ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তখন আমাদের যারা সংগঠনের রাজপথের যারা কর্মী প্রত্যেকেই এখানে যোগ্য। তো যার ফলশ্রুতিতে আমরা আমাদের জায়গা থেকে সংগঠনের সকলকেই মনোনয়ন ফর্ম তোলার সুযোগ আমাদের সংগঠন করে দিয়েছে। পরবর্তীতে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সে সংগঠন
সংগঠন যাকে অধিকতর যোগ্য মনে করেন কিংবা যাকে চুজ করেন আমাদের সাংগঠনিক অভিভাবক এবং ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ আমাদের আছেন, তাদের সকলের মতামতের ফলেই আমরা আমাদের নিশ্চয়ই, যেহেতু আগামীকাল আপনার হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ জমা দেওয়ার শেষ দিন, সেক্ষেত্রে হয়তোবা কালকে আপনারা হয়তোবা নিঃসন্দেহে দেখতে পাবেন। আমরা তো এমন না যে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হয়ে গেছে, এখন আমরা প্রার্থী প্রকাশ শেষ হয়ে গিয়েছিল, একদিন বাড়ানো হয়েছে। সেই বাড়ানো নিয়েও আপনাদের দিকে আঙ্গুল তুলেছে আমরা দেখেছি ছাত্র সংসদ কিংবা ছাত্র শিবির। এখন আমাদের দিকে আঙ্গুল তুলেছে, ব্যাপারটা হচ্ছে যে এটা তো আর ছাত্রদল বলে নাই যে আপনারা বাড়ান। হয়তোবা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর হচ্ছে যে অংশগ্রহণের স্বার্থে হয়তোবা তারা নির্বাচনটাকে আরো বেশি আমেজতর করার ক্ষেত্রে হয়তোবা সেই সময়টা বাড়িয়েছে। শুধুমাত্র এই প্রশ্ন কেন, এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, শুধুমাত্র মনোনয়ন ফর্ম তুলেছি। এখনই তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে দায়িত্ব পালন করা দরকার, যতটুকু স্ট্রিক্ট থাকা দরকার, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার সেটার ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন গতকালকে রাত 10টা থেকে 11টার দিকে হঠাৎ করে আমার ছোট ভাইরা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার ভাই বোন, ছোট ভাই ছোট বোনরা আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি তো শিবির হয়ে গেছেন। আমি বললাম, কি আপনি শিবির হয়ে গেছেন? কিভাবে শিবির হয়ে গেলাম? বলে যাবে আপনি অনলাইনে আসেন, আপনাকে শিবির হিসেবে প্রচার করা হচ্ছে। আমি আশ্চর্য হলাম। আমি একটা ইনস্টিটিউশনে আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি, সেটাকে টার্গেটে রেখে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়, তখন দেখলাম যে বিভিন্ন শিবির কর্তৃক পরিচালিত যে প্রপাগান্ডা পেজগুলো, সেই পেজগুলো থেকে আমার নামে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি যখন আপনি প্রার্থীকে প্রপারলি মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, তখন আপনি তাকে হচ্ছে যে প্রপাগান্ডা স্বীকার করতেছেন। এই যে দেখেন, তখন আমি আশ্চর্য হলাম। আমার যে গোড়াপত্তন, মানে আমার যে গোড়াপত্তনটা, সেটা হচ্ছে যে আমার যে পারিবারিক গোড়াপত্তন, সেই গোড়াপত্তনটা হচ্ছে যে আমার নানা হচ্ছে যে কুমিল্লার মুরাদনগরের অন্তর্গত দৌলতপুর দরবার শরীফের একজন পীর ছিলেন, অত্যন্ত হক্কানি আলেম ছিলেন। তো আমার জন্মটা এবং বেড়ে ওঠাটাই তো জামাত ইসলাম এবং শিবিরের যে আকীদাগত সমস্যা, এটার এগেনস্টে আমি বেড়ে উঠেছি। সেই আমাকে হচ্ছে যে প্রপাগান্ডার শিকার এরা করছে। আচ্ছা, এটি কারা করছে বা অন্তর্কন্দ হলো কিনা সেটিও প্রশ্ন আছে। অন্তর্কন্দ যে পেজগুলো প্রচার করেছে হচ্ছে আমরা শিবিরের পেজগুলো প্রচার করেছে। এই যে নোংরামি এবং আপনি আশ্চর্য হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো আছে, সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে এগুলো নাকি তাদের কন্ট্রোলে থাকবে। সেখান থেকে অপপ্রচার করা হচ্ছে, যখন আমরা রিপোস্ট করা হচ্ছে সেগুলো ডিক্লেয়ার করে দেওয়া। আমরা নিজেদের কথা বলতে চাই, আমরা নিজেরা কি করব আগামী ডাকসু সে নিয়ে কথা বলতে চাই। আমরা একটু যেতে চাই এস এম ফরহাদ আপনার কাছে। আপনারা বলেছেন ছাত্র শিবিরের প্যানেলের নাম দিয়েছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলতে যা বোঝায়, এখানে সেই ইনক্লুসিভ ব্যাপারগুলো আপনাদের জোটে আছে কি না? ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলতে আমরা আসলে যা বোঝাই সেটা বোঝানোর চেষ্টা করেছি। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা যে সকল ক্যাটাগরির শিক্ষার্থী, সকল মতের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই, সেটা আমরা চেষ্টা করেছি এবং আমরা মনে করেছি আমাদের এই জোটে সব রিপ্রেজেন্টেশন হয়েছে। আপনি দেখে থাকবেন যে এখানে জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি অঙ্গ হারিয়েছেন, তার চোখ ত্যাগ করতে হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে, তিনি আমাদের এই প্যানেলে যুক্ত আছেন। আমাদের সর্বমিত্র চাকমা নামে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাইটস নিয়ে কাজ করছেন। তারপর দেখবেন আরেকজন শিক্ষার্থী যিনি দীর্ঘদিন ধরে কালচার এবং তার নিজস্ব গণ্ডি থেকে অন্যান্য নানা উদ্যোগে জুলাই এবং জুলাইয়ের পরবর্তী সময়টাতে কন্ট্রিবিউট করেছেন, জুমা নামে আরেকজন নারী শিক্ষার্থী। তারপরে দেখবেন এখানে বিশ্ববিদ্যালয়ের জুডো এবং কারাতে যে কেন্দ্রিক স্পোর্টস কেন্দ্রিক যে অন্যতম জনপ্রিয় প্রশিক্ষক বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের এবং একই সাথে শিক্ষার্থী নিয়ে কাজ করা এরকম একজন আছেন যার নাম আরমান। নানান ক্যাটাগরি প্রত্যেকটা স্টেক হোল্ডারের রিপ্রেজেন্টেশনটা আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে। আমরা আসলে যেটাতে যেভাবে যেরকম সোসাইটি কল্পনা করি সেদিক থেকে। এরা কি সবাই ছাত্র শিবিরের নেতাকর্মী? না, এটা তো প্যানেলের নামে তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী। আপনাদের কি কমতি ছিল প্রার্থী নিজেদের? দেখেন, দেশটা কিন্তু আমি যদি ছাত্র শিবির বলি যে আমার লোকজন দিয়ে আমি পুরোটা প্যানেল দিলাম, ছাত্র শিবির কি নিজের লোকজন দিয়ে দেশ গড়বে? দেশটা করবে সবাইকে নিয়ে। এটার রিপ্রেজেন্টেশন ডাকসুতে চাই। ডাকসু হচ্ছে আপনি দেশটাকে কেমন করে চান, ক্যাম্পাসটাকে কেমন করে চান, সেটার রিপ্রেজেন্টেশন আপনার ডাকসুতে হইতে হবে। আমরা আসলে এই ক্যাম্পাসটাকে কেমন করে কল্পনা করি, কাদেরকে নিয়ে গড়তে চাই, এটার রিপ্রেজেন্টেশন আমার প্যানেলের মধ্যে দিয়ে হবে বলে বিশ্বাস করি। সেজন্য আমরা সবাইকে নিয়ে একটা
জোট করেছি। আবিদ ভাইয়ের একটু কথাতে আমার আসতে হবে। আবিদ ভাই বলছেন, আমরা আজকে কিন্তু ব্যক্তিগত বলেছি, নিজেদের কথা বলতে চাই। আমার মনে হয় একটু কিছু বিষয় যেহেতু আমার দিকে বা ছাত্র শিবিরের দিকে আসছে, এইগুলো রিপ্লাই দেওয়া দরকার। আবিদ ভাই বলছেন যেমন ছাত্র শিবিরের জায়গা থেকে নাকি ভাইকে নিয়ে প্রোপাগান্ডা হচ্ছে। আমার একটু ভিন্ন পার্সপেক্টিভ আছে আর কি। ছাত্রদল আমার একটা অন্যতম প্রিয় সংগঠন, যেহেতু দীর্ঘ 15 বছরের লড়াইয়ে এবং এর আগে 2001 থেকে বা 2000 সাল থেকে যৌথভাবে আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম ছিল। তবু বলতে হয়, তবু বলতে হয় যে হচ্ছে এই যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র যেমন রিসেন্ট জাহাঙ্গীরনগরের ঘটনা দেখেছেন যে অভ্যন্তরীণ বেশ কুন্দল এবং পারস্পরিক দূরত্ব। আমার এই যে এখানে একটা এই যে প্রায় 990টা কেস আছে আর কি আমার এই ফাইলে, যেগুলো সব 5 তারিখের পর থেকে। যে কেসে তার মধ্যে অভ্যন্তরীণ কুন্দলের সংখ্যা ছিল ভাইদের টোটাল ইয়াতে। কেসগুলো কি ছাত্র দলের বিরুদ্ধে তালিকা করে রেখেছেন? তালিকা করে না, আমি জাস্ট পত্রিকার টাইটেলগুলো কোড করা, কোন দিনের ঘটনা এটা। যদিও ভাইয়ের মতো না, ভাই তো দীর্ঘদিন ধরে ওই যে আমি ভাইয়ের অনেকগুলো টকশো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, যেখানে কবিতার মতো করে পাঠ করে করে শিবিরের বিভিন্ন কিছু শোনাচ্ছিলেন। দেখলাম যে ভাই যে তালিকায় হুবহু শোনাচ্ছেন সেটি হচ্ছে 71.org একটা ওয়েবসাইটে হুবহু সেভাবে আছে, যেখানে আরেকটা পেজে জিয়া রহমানকে খুনি বলা হয়েছে। মানে আওয়ামী লীগের ডিজাইন করা একটা পেজে তাদের ছাত্র শিবিরকে যেভাবে ফ্রেমিং করতে চাই, ভাই চমৎকার করে ওরা শুনিয়েছেন, আমি শুনেছি, মুগ্ধ হয়েছি যে আওয়ামী লীগের পেজ থেকে আরও ছাত্র শিবিরের ফ্রেমিং করাটা, দীর্ঘদিনের সহযুদ্ধে একসাথে যৌথ মুভমেন্ট করা, যৌথভাবে সব কিছু বলেছেন, সংগ্রাম চাপাই দিতে পারেন ভাই, অধিকার আছে। তবে যেখানে বলছিলাম অভ্যন্তরীণ কোন্দল যেখানে এভাবে থাকে ছিল না, আমি রিপ্লাই যাচ্ছি, এগুলো মিথ্যা ছিল না, আমি রিপ্লাই যাচ্ছি। তো এই যে ভাইয়ের বিরুদ্ধে আসছে, এখনও প্যানেল চূড়ান্ত হয় না, অনেকে তুলেছে। আমরা কি যে সংগঠনে ছাত্র ঢাকা কলেজে কমিটি ঘোষণার পরে ককটেল বিস্ফোরণ হয়েছে, জাহাঙ্গীরনগরে পারস্পরিক এই কমিটি মানিনা ইস্যু হয়েছে, অভ্যন্তরীণ কোন্দলে 67 জন আহত হয়েছে এখন পর্যন্ত, এই ঘটনা যেখানে হয় সেখানে ডাকসুর মতো গুরুত্বপূর্ণ প্রার্থীতা নিয়ে বিপরীত প্রার্থীকেও তাকে নিয়ে প্রপাগান্ডা করবে না, সেটা বিশ্বাস না করে বরং আমাদের দিকে তীর ছোড়া, এটা আমার মনে হয় আমি সরি আসলে এটা হওয়াটা। তো আমি আরেকটু আসি, আমরা একটু বাকের কাছে ঘুরে আসি। বাকের, আমরা দেখেছি এই মানে গণতান্ত্রিক ছাত্র সংসদ যদি আমরা বলি, এটি হলো 24-এর যে গণঅভ্যুত্থান হলো, সেখানে যারা ছাত্ররা এখনো এনসিপিতে যায়নি তাদের গড়া একটি সংগঠন, ছাত্র সংগঠন, আমরা সেটি দেখেছি। কিন্তু আমরা যেটি দেখলাম 24-এর এই আন্দোলনে ছাত্রদল বা ছাত্র শিবিরের বাইরে আর যারা আপনারা রয়েছেন, তারা মিলে একটি প্যানেল করতে পারলেন না। গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি প্যানেল করলেন, আমরা দেখলাম উমামার নেতৃত্বে আরেকটি প্যানেল হলো, আমরা দেখলাম মাহিন সরকারের নেতৃত্বে আরেকটি প্যানেল হলো। এই যে অনৈক্য আপনাদের মধ্যে দেখা দিল ডাকসু নির্বাচনেও, এটি কি হতাশ করেন আপনাদেরকে? ধন্যবাদ। আমরা যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম, সম্মুখ সারিতে ছাত্রদল ছিল, আমরা ছিলাম, শিবিরও নানা মেকানিজমে ছিল, বাট সরাসরি হয়তো ছিল না। তো আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করেছি এবং জুলাই যখন এসেছে, জুলাইও সবাই সবার সর্বোচ্চ ইফোর্ট জুলাইতে দিয়েছে। ফলত আমরা এমন একটা ক্যাম্পাস পেয়েছি যেখানে এখন গণতন্ত্রের সর্বোচ্চ চর্চা হয়, প্রত্যেকটা শিক্ষার্থী তার বাক স্বাধীনতা সে চর্চা করতে পারে এবং ছাত্র সংঘগুলো তাদের রাজনীতি খুব সুশৃঙ্খলভাবে করছে এবং আমরা একটা সহাবস্থান রাজনীতির মধ্যে দিয়ে আছি। তো এইখানে ডাকসু আসলে আমার কাছে মনে হচ্ছে একটা প্রতিযোগিতার মাঠ তৈরি করেছে সবার মধ্যে, শিক্ষার্থীদেরকে সে কীভাবে অ্যাট্রাক্ট করতে পারে এবং এখানে এই গণতান্ত্রিক পরিবেশে এটা যতটা না হচ্ছে যে কে কার প্রতিদ্বন্দ্বিতা করছে, তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এটা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং এখানে যারাই ছাত্রদের রিপ্রেজেন্ট করে সেই পক্ষগুলো কিন্তু ছাত্রদের নিয়ে নানা ধরনের প্রস্তাবনা দিচ্ছেন, নানা ধরনের কথা বলছেন, তাদের দিকে ভিড়ানোর চেষ্টা করছেন, ভোট টানার চেষ্টা করছেন। তো এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। আর যারা জুলাই অভ্যুত্থানের শক্তিকারে বলি, জুলাই অভ্যুত্থানের শক্তিকারে ছাত্রদল ছিল, শিবির ছিল, আমরা ছিলাম, আরও বিভিন্ন ছোটো ছোটো গ্রুপ অফ পিপলও ছিল। এখন মতাদর্শিকভাবে সবাই এক হবে না, এটা যেমন সত্য, আবার একই সাথে ভোটের মাঠে সবারই আসলে নানা ধরনের ক্যাপাসিটি আছে। তো সেই ক্যাপাসিটির জায়গা থেকে তারা দলে ফিরে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনাদের একসঙ্গে ছিলেন 5 আগস্টের পরে এক প্ল্যাটফর্মে, তারা 3-4টা প্যানেল দিলেন। না, একসঙ্গে ছিলেন বলতে 5 আগস্টের পর আমি কখনো বৈষম্য বিরোধীতে যাইনি, আপনি সেটা জানেন কিনা আমি জানি না। আমি কিন্তু বৈষম্য বিরোধীতে 5 আগস্টের পরে কোথাও ছিলাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে রাজনীতি করেছি। আমি অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাসে ফিরে এসেছি, ক্যাম্পাসে হলে থাকতেছি, হলে থেকে হলে শিক্ষার্থীর সাথে আমি আমার চলাফেরা করতেছি এবং করতে করতে এক পর্যায়ে ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা দেখতে দেখতে এক পর্যায়ে আমাদের মনে হয়েছে যে অভ্যুত্থানের কমিউনিটি যতটুকু সম্ভব একসাথে করে একটা ছাত্র সংগঠন করা উচিত। সেই জায়গা থেকে কাজ করতে করতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা সেইখানে আমরা তার তৈরি করি। সেটা 26শে ফেব্রুয়ারি
2025 সালে সেটা গঠিত হয়। তো এখানে সবাই আসবে এরকম না, আমরা একটা মধ্যমপন্থী ছাত্র রাজনীতি করি। তো মধ্যমপন্থী ছাত্র রাজনীতির মধ্যে আমার যেমন যে কোনো মেন্টালিটির মানুষজন আসলে এখানে অ্যাকোমোডেট করার সুযোগ আছে, যেমন সেন্ট্রিস্ট লিনিং টু রাইট, সেন্ট্রিস্ট লিনিং টু লেফট, সেন্ট্রিস্ট সব ধরনের মানুষজন আমার এই সংগঠনে আছে এবং নানা মতামত থাকে এখানের মধ্যে, এবং সেই গণতান্ত্রিক চর্চা কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছি। আর আরেকটা বিষয় আমি এটা একটু বলতে চাই, আমরা গতকালকে সংবাদ সম্মেলন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময় একদিন বাড়িয়েছে। আমরা সেখানেও বলেছি, আজকেও জিনিসটাকে আরও ক্লিয়ার করতে চাই। আমরা দেখেছি যে 6 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলনের সময় ছিল, কিন্তু এখানে প্রশাসন হুট করে একদিন বাড়িয়ে দেয়। নর্মালি প্রশাসনের সিদ্ধান্তগুলো কিন্তু ছাত্র সংগঠনগুলোর সাথে বসে এই সিদ্ধান্তগুলো নিয়েছিল বিগত সময়টাতে, কিন্তু এখন এসে যখন হুট করে এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন এটা আমাদেরকে আসলে এখানে সন্দেহের চোখে আমরা শুরু থেকে দেখেছি, এখনও দেখছি, এবং আমরা মনে করছি যে এটা বা নানাভাবে শুনতে পাচ্ছি আসলে যদি এটা বলা যায়, সেটা হচ্ছে ছাত্রদল তারা এখনও প্যানেল তৈরি করতে পারেনি, তাদের মধ্যে অন্তর্গোলনের জন্য তারা প্যানেল এখনও ঘোষণা করতে পারেনি, তো বা নানা ধরনের সমস্যা আছে এই জন্য, বা তারা হচ্ছে যে টাইমটা এক্সটেন্ড করেছে। আর যে ইস্যুটাকে কালকে ছাত্রদল অ্যাড্রেস করেছিল, আপনারা দেখেছেন, তারা একটা সমস্যা সমাধান করেছে, সেটা বলেছে যে বঙ্গমাতা শেখ ফজলুদ্দিন বঙ্গমাতা হল যেটা, সেখানের মধ্যে হচ্ছে না তাদের নারী শিক্ষার্থী মনোনয়ন নিতে গিয়েছে এবং সেখানে তাকে মব তৈরি করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সেই সময়টা কিন্তু প্রথমে ছিল 3টা পর্যন্ত, পরে 4টা শেষে 4টারও পরে গিয়ে তাই তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানকার সচেতন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এখন যারা, আমি মনে করি যে এরকম একটা ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ করার রাইটস আছে এবং আমরা সেই শিক্ষার্থীদের পক্ষে নিয়ে আমরা সংবাদ সম্মেলনের কথা বলেছি। আর সর্বশেষ আরেকটা বিষয় যেটা এখানে আমরা মনে করছি যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এখানে নিরপেক্ষ আচরণ করছেন না, নিরপেক্ষ আচরণ না করার ফলে এই ডাকসুতে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে অ্যাডভান্টেজ দেওয়ার আসলে নানা ধরনের শঙ্কা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আমরা দেখেছি এই গতকাল যখন মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন ছিল, সেখানে ছাত্রদলের এক হলের নেতা তিনি ছাত্রলীগ স্টাইলে যেভাবে স্লোগান নিয়ে ছাত্রলীগ হল ক্যাম্পাসগুলোতে শোডাউন দিত, সেরকম শোডাউন দিয়ে তিনি এসে স্লোগান, না এটা খুব ইম্পর্টেন্ট, একটু শুনতে হবে, এটা তিনি স্লোগান দিয়ে মুহুর্মুহু স্লোগান দিয়ে এসে ভিতরে ঢুকেছেন, হাততালি দিতে দিতে ঢুকে তিনি হচ্ছে যে মনোনয়নপত্র কিনতে গিয়েছেন। কিন্তু ডাকসুর যে নিয়ম অনুযায়ী সেখানে বলা আছে, বিধি অনুযায়ী 5 জনের বেশি নিয়ে আসতে পারবে না, স্লোগান দেওয়া যাবে না, এইসব করতালি দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্রদল নেতা ঠিক ছাত্রলীগ স্টাইলে ফিরে গিয়েছে। তো আমরা এই সংখ্যায়ও আছি, 19-এর যে নির্বাচনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কোনো ধরনের নিয়ম বিধি নিষেধ মানে নাই, নতুন করে ছাত্রলীগের মতো করে আসলে ছাত্রদল ব্যাক করতে চাচ্ছি কিনা এই প্রশ্ন আমার হচ্ছে আবিদ ভাইয়ের কাছে থাকবে। কারণ আমরা গতকালকে তানভীর ভাই হামিম যিনি তিনি স্লোগান দিয়ে করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেয় নাই। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আমি শুনতে পেয়েছি এই তানভীর ভাই হামিম হচ্ছেন যে বিএনপির কোনো এক বড় নেতার ভাতিজা নাকি, আমি জানি না, আমি জাস্ট এটা শুনতে পেয়েছি। তো ভাই এটা একটু আমি আমার বক্তব্যটা দিই, তাহলে ভাই অ্যান্সার দিতে ভালো হবে। এখন ওই প্রভাব খাটিয়ে কি ওনার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা এই জিনিসটা আসলে আমাদের প্রশাসন দিতে হয় উত্তর, আমি উত্তর দিতে পারবে কিনা আমি জানি না। আমি তো অনেকগুলো প্রশ্ন আপনার দিকে এসছে, আমি সঙ্গে একটি বিষয় যুক্ত করতে চাই। আপনি সম্ভবত গতকাল যখন মনোনয়নপত্র কিনেছেন, কেনার পরে আপনি মনে হয় বলেছিলেন যে তারেক রহমানের নির্দেশে এই মনোনয়নপত্র কিনেছি, আমার এই কথা মনে ছিল। আমি তারেক রহমানের সংগঠনের নির্দেশনা অনুযায়ী, হ্যাঁ আমরা এটি হয়তো বলেছেন, তারেক রহমান আপনি উচ্চারণ করেননি না? আচ্ছা, আমি হয়তো তাহলে ভুল শুনতে পারি। আজকে আমরা আরেকজনকে দেখলাম, যখন মনোনয়ন নিলেন তিনি জিএস পদে একজনকে দেখেছি, তিনি এই মন্তব্যটি তিনি করেছেন যে তারেক রহমানের নির্দেশে আমি আজকে মনোনয়নপত্র কিনেছি। আমার প্রশ্ন হলো, আমি ধরে নিলাম আপনি ভিপিতে জিতলেন বা ওই নেতা যিনি বলেছেন তারেক রহমানের নির্দেশে মনোনয়ন কিনেছেন তিনি জিএস হলো, ডাকসু চালাবে আবিদুল ইসলাম আবিদ নাকি তারেক রহমান? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, এটা সকল হচ্ছে যে কাউন্সিলর যারা ছিল তাদের সকলের নির্দেশ অনুযায়ী সকলে মেনে নিয়েই তারেক রহমানকে সাংগঠনিক অভিভাবক বানিয়েছেন। তো যেই সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোতে হচ্ছে যে তিনি যাচাই বাছাই উনি একটু হচ্ছে যে আপনার মানে যেন হচ্ছে যে মানে একটা সঠিক সিদ্ধান্তটা যেন আসে তিনি অবজারভেশন করতে পারেন। তো সেখানে হচ্ছে যে ডাকসু চালাবে আবিদ নাকি তারেক রহমান, এটা হচ্ছে যে আমি ডাকসুতে যদি আমরা নির্বাচিত হতে পারি, সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতে পারি, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব অবশ্যই আমরাই করবো এখানে। তো সেখানে জনাব তারেক রহমানকে টেনে আনার তো কোনো প্রয়োজন পড়ে না। শোনেন, আমি গতকালকে আমি এই কথা বলিনি, আমি বলেছি যে সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলকে নির্দেশনা দিয়েছেন যারা যারা নির্বাচন করতে চান, আর আপনারা আপনাদের মতো করে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন।
আমরা সে অনুযায়ী আপনাদেরকে পরবর্তীতে যাচাই বাছাইয়ের মধ্যে মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিনিধি ঠিক করব। তো তারই ফলশ্রুতিতে আমাদের জন্য উন্মুক্ত ছিল। এখন আপনি যদি গণতন্ত্রকে সংকুচিত করে ফেলতে চান যে হ্যাঁ আমি যাদেরকে শুধু মনোনয়ন দেবে তারাই মনোনয়ন ফর্ম তুলবে, মনোনয়ন ফর্ম তোলার অধিকার তো সবার আছে, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সেটাই বলছি, হ্যাঁ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তো সেই জায়গার মধ্য থেকে পরবর্তীতে পার্টি কিংবা আমাদের 2000 আছে যে আমাদের সংগঠনে যারা আছেন সকলেই তো ডেডিকেটেড, সকলেই তো পরীক্ষিত নেতৃত্ব, তো সকলকেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংগঠন যাকে বাছাই করে নেবে সবাই এই দায়ী মানে এটাই মেনে নিয়ে মানে যাদেরকে নির্দেশ দিবে তাদের পক্ষে কাজ করবে। গতকাল কেন বিকেলে গেল শেখ ফজিলত হলে যেটি বললো, দেখেন আমি এখন কথা হচ্ছে যে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা করে দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত ছাত্রদল প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতেছে ক্যাম্পাসগুলোতে। ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে গুপ্ত অবস্থায় থাকেনি, ক্যাম্পাসে গুপ্ত অবস্থায় ছাত্রদল থাকেনি, যার ফলশ্রুতিতে ছাত্রদল কারা করে সেটা ওপেন। ছাত্রলীগের আন্ডারে থেকে যারা গুপ্ত অবস্থায় ছাত্রলীগ চলে গেছে কিন্তু ক্যাম্পাসগুলিতে আধিপত্য বিস্তার করে রেখেছে, তারাই কিন্তু প্রত্যেকটা হলে এখনো পর্যন্ত বিভিন্ন টিম, বিভিন্ন ছোট ছোট টিম কিংবা কমিটির নামে এখনো পর্যন্ত ক্যাম্পাসগুলোতে আধিপত্য বজায় রেখেছে। এখন ফজিলাতুন্নেসা মুজিব হলে যদি কোনো প্রবলেম হয় সেটা প্রশাসন মেনটেন করবে। আপনি ছায়া প্রশাসন হিসেবে কিংবা প্রশাসনের ভূমিকায় থেকে আপনি একজনকে বাধা দেওয়ার অধিকার কি আপনার আছে? সেটা প্রশাসন দেখবে। আপনি বাধা দেওয়ার অধিকার এখানে কিভাবে রাখেন? এরপর এখানে বাকের মজুমদার আরেকটা বললেন, বাকের মজুমদার আবার বললেন যে অন্তর্কুন্দলের কথা বলেন, বাকের মজুমদারদের যে সংগঠন সেই সংগঠন কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে, তাদের এখনো পর্যন্ত কোনো আদর্শ আমাদের চোখে পড়েনি। তাদের যে আদর্শ আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত আদর্শ। তাদের একটাই কথা, আমি বাকের মজুমদারকে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু রাষ্ট্র তাদের কাছে কোনো ম্যাটার না। গতকালকেও তো তাদের সংগঠনে বিভক্ত হয়েছে, এনসিপির হচ্ছে মাইন সরকারকে তারা বহিষ্কার করেছে। সুতরাং তারা কি সেই গণতন্ত্র চর্চা করতে পারতেছে? তারা কি সেই সুযোগ দিতে পারতেছে? তো তারাও তো সেই সুযোগ দিতে পারতেছে না। ক্যাম্পাসে ছাত্রদল প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছে, মানে এটি কি বিশ্বাস করতে হবে? বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন ছাত্র সংগঠন। দেখেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটা মুহূর্তে আমাদের এগেইনস্টে বারবার মুভ হচ্ছে, বারংবার মুভ হচ্ছে। দেখেন আমি আপনাকে বলি, মানে হচ্ছে যে এই যে লাস্ট হল কমিটিতে মোটামুটি না ভালো লেভেলের একটা মুভ আমাদের বিরুদ্ধে তৈরি করেছে, যেটাতে শিবির সংশ্লিষ্ট ছিল, যেটাতে হচ্ছে যে বাক্সার সম্পৃক্ত ছিল, যেটাতে আরো হচ্ছে যে ওই ছাত্রী সংস্থাগুলোতে সংশ্লিষ্ট ছিল। পরবর্তীতে কিন্তু শিবির বাক্সাসের উপরে দায় দিয়ে এখান থেকে সরে এসেছে। তারপর হচ্ছে তাদের দুইজনের ভিতরে শিবির যখন এদের যখন ফিল্টার ভাঙলো, বললো এতক্ষণ যে ছাত্রদলের বিরুদ্ধে সম্মিলিত মব করছি এটাতে আমরা ছিলাম, যখন আমার ফিল্টার ভাঙছে এখন আর আমি সেই মবের ভিতরে নাই। সেখান থেকে শিবির কিন্তু ওই দিন শুনেছেন। এখন আমার মানে হচ্ছে যে তারপর হচ্ছে যে ফরহাদ যেটা বলেছে সেটা হচ্ছে যে অন্তর্কুন্দল। দেখেন হচ্ছে যে আমাদের বিষয়ে অন্তর্কুন্দল আমাদের পেজ থেকে তো এগুলো হচ্ছে না। পেজ যেটা হচ্ছে শিবির সম্পৃক্ত, শিবির পরিচালিত, দেখেন শিবির পরিচালিত যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে গতকাল রাত থেকে চরমভাবে মব হয়েছে। একটা প্রার্থীকে যখন আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তার বিরুদ্ধে যে আপনি প্রপাগান্ডাগুলো করছেন সেগুলোকে আপনার যে ইসলামী ছাত্র শিবির, আপনার নাম যে ইসলাম আছে শেষে, ইসলামকে সেগুলো বৈধতা দেয়? এই মিথ্যাগুলোর বৈধতা কি ইসলাম দেয়? ইসলাম না, কোনো ধর্মই তো এই মিথ্যার বৈধতা দেন। আপনি আশ্চর্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি আশ্চর্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন এক ছেলে হচ্ছে মেয়েদের হচ্ছে যে আপনার ছবি তুলতেছে, জুম করে ছবি তুলতেছে। যখন তাকে ধরা হলোর পর দেখা যাচ্ছে মেয়েদের জুম করে ছবি তোলার পরে তার আইডি হচ্ছে যে তাকে ধরার পরে সে নাম বলছে তার 3টা, তার নাম বলছে 6টা, এখানে পেজ ছিল এদের 3টা আর 2টা ছিল হচ্ছে তার আইডি। এই মানে এই যে মেয়েদের এই ধরনের ছাত্রশিবির করছে বুঝলাম, কিন্তু আমরা দেখেছি গতকালও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন আপনাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গেল সেখানে কিন্তু দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি বলি জাহাঙ্গীরনগরের যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিপদ নিয়ে অন্তর্কুন্দল নেই। আপনি কি মনে করছেন? না, আমাদের ভিতরে কোনো অন্তর্কুন্দল নেই। আপনি একাই প্রার্থী, ফিক্সড না, আমাদের প্রার্থী অনেকেই ভিপি পদে ফর্ম তুলেছে। পার্টি যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করবে, এটা হচ্ছে আমাদের আদর্শিক সিদ্ধান্ত। সুতরাং এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই, শুধুমাত্র আমাদের উপর দায় দেওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র শিবির, আমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে আপনার এসে আসে, সেটি বলবেন। সঙ্গে যুক্তি করতে চাই, হল কেন্দ্রিক আপনাদের পরিকল্পনা কি? আপনারা হলে কি ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ঘোষণা করবেন কিনা? আপনার বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে বাকের মজুমদার কিংবা আমাদের কাছ থেকে। সঙ্গে আমার একটি ছোট প্রশ্ন ছিল যে হলের যে সংসদ হবে সেখানে কি আপনারা
এই ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করবেন কিনা? জি, হলের ইস্যুতে যেটা হয়েছে, আমরা হলে রাজনীতি থাকা না থাকা নিয়ে একটা কনফিউশন ছিল, শিক্ষার্থীদের মতামত নিয়ে, কমিটি নিয়ে নানা ইস্যু মতামত ছিল। আমরা স্পষ্টত বলেছি শিক্ষার্থীদের যারা ছাত্র রাজনীতি করবে তারা হলে থাকবে, তার মতামত প্রকাশ করবে, দ্বিমত প্রকাশ করবে, কিন্তু রাজনৈতিক ফ্রেমওয়ার্কটা হলে কেমন হবে এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের রিকমেন্ডেশন ছিল আপনারা একটা ইনস্টিটিউশনাল ইমেল সবার আছে, একটা ফরম্যাট দিয়ে কমিটি থাকবে ইয়েস নো, কাজ এরকম থাকবে ইয়েস নো, এরকম থাকবে, একটা মানে কোয়েশ্চেনিয়ার দিয়ে সবাইকে ইমেল করেন। সেই ইমেলের ফিডব্যাকের বেসিসে একদিনে এটা সম্ভব সবার কাছে। না, আপনাদের কি হবে? আমি একটা শেষ করি, আমি ব্যাকগ্রাউন্ডটা এক মিনিটে বলি। সবার কাছে ইমেল করবেন, ফিডব্যাক আসবে, ফিডব্যাক আসার বেসিসে একদিনের মধ্যে আমাদের পলিসিটা দিবেন, সেই অনুযায়ী আমরা হলের রাজনীতি কেমন হবে ডিসাইড করবো। যেহেতু সেটা সিদ্ধান্ত জানাই না এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেহেতু আমরা হলে কমিটির দিকেও আগাই নাই। আবার একই সাথে যেহেতু হলে কমিটির দিকে আগাই না, আমরা হলে প্যানেল দিচ্ছি না। আমরা আমাদের যারা অ্যাক্টিভিস্ট, আমাদের যারা শিবিরের কর্মী সদস্য সাথী জনশক্তি, তারা ইন্ডিপেন্ডেন্টলি যার যেখানে কোয়ালিফাইড সেখানে বলে মনে করছেন, জিতবেন বলে মনে করছেন, সেখানে দাঁড়াইতে বলছি এবং তাদেরকে আমরা কোঅপারেট করছি। গেল আমার কয়েকটা প্রশ্ন আসছে একসাথে। প্রথম প্রশ্ন আসছে হচ্ছে, এর আগে আবিদ ভাই বলছিল যে ওই যে ফজিলাতুন্নেসা হলের একটা কেস আসছে, ঘটনাটা আসলে এরকম না, আমার কাছে অন্যরকম চমক মনে হয়েছে আর কি। মূলত আবিদ ভাইদের আগে থেকে ধারণা ছিল যে এটা একদিন বাড়বে, নিজেদের মধ্যে হয়তো এই বোঝাপড়াটা ছিল, কিন্তু প্রশাসন মনে হয় ভুলে অন টাইমে ওই বিজ্ঞপ্তিটা দেয় নাই। এই জন্য ছাত্র দলের যারা প্রার্থী তারা ওই 4টার পরে গেছে আর কি, টাইমের পরে গেছে। ওনাদের কাছে মনে হয় যে ঘোষণাটা দেওয়ার কথা, ঘোষণাটা আসে নাই। তো প্রশাসনের তো এখানে ভাইদের লোক প্রচুর, সিদ্ধান্ত এরকম হতে পারে। তো এই জন্য ওই শিক্ষার্থীরা তো জানে যে ডেট শেষ, কিন্তু বাস্তবে যেটা ডেট শেষ হওয়ার পরে এরকম ডেট বাড়ানো হঠাৎ করে, বাকিদের পলিসি ডিসক্লোজ, সবাই তার প্যানেল সব কিছু ঘোষণা করার পরে কাউকে ওপেন ছেড়ে দেওয়া, এটা খুবই দুঃখজনক আর কি। এই জন্য 4টার পরে গেছে, পরবর্তীতে রাতে দেখলাম যে প্রশাসন তড়িঘড়ি করে একটা ঘোষণা দিচ্ছে আর কি। এখন আরেকটা প্রশ্নে আসি, যে হচ্ছে আবিদ ভাই বলল যে শিবিরের লোকজন ওনার বিরুদ্ধে এটা ছড়াচ্ছে, এটা সেটা, আবিদ ভাইয়ের কোনো অপোনেন্ট এটা নাই। আমরা একটা অ্যানালাইসিস করছি আবিদ ভাইয়ের সাথে কারা ঘুরতেন একসাথে, আবিদ ভাইয়ের সাথে কারা একসাথে যেতেন। আমার ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে আবিদ ভাইয়ের সাথে বড় যেই একসাথে উনি আন্দোলন করতেন, মুভ করতেন, ছাত্র দলের প্রোগ্রামগুলো করতেন, সামহাও হল কমিটিতে তারা ভালো পদ পায় নাই, আমার অবজারভেশন আর কি, রাইট অর রং উনি বলবেন। তো আবিদ ভাইয়ের বিরোধিতা করার তো বহু লোক আছে। তো যেখানে ইন্টারনাল ক্লাসে এক অপরকে খুন করার মতো ঘটনা আছে, সেখানে আবিদ ভাই সন্দেহ করছেন যে ওনাদের বিরোধিতা আমাদের করতে হচ্ছে। ছাত্রদলের পারস্পরিক যে পরিমাণ বিরোধিতার কেস দেখছি, আমাদের কারো এখানে এঙ্গেজ হওয়ার দরকার নেই, ওনারা নিজেরা বিরোধিতা করলে চলবে আর কি। তো এটা একটা বিষয়। আর প্রশাসনের টাইম পেছানোর সেটা হচ্ছে, প্রশাসন শুধু টাইম পেছানো না, প্রশাসন শুরু থেকে আমরা লক্ষ্য করছি আর কি। আমরা ডাকসু চাচ্ছিলাম সেই অনেক আগে থেকে, প্রত্যেকটা জায়গায় আমরা কেন যেন সবাই একটা দলের ছাত্রদল ক্যাম্পাসগুলোতে প্রতিকূল অবস্থায় রয়েছে, সেখানে সে আকার ইঙ্গিতে ছাত্র শিবিরকে এই দিকে ইঙ্গিত করেছে। ছাত্রদল চমৎকার প্রতিকূল অবস্থা দেখতে পাচ্ছি আর কি আমরা, যে প্রতিকূল অবস্থা যেটা মিন করে, যে কারোর ক্ষমতা নামানো যায়, যে কারো পদত্যাগ চাওয়া যায়, যে কারোরে আটকানো যায়, মিছিল নিষেধ করা হলেও মিছিল করা যায়, হ্যাঁ, তারপর হচ্ছে যে জিনিসগুলো শিক্ষার্থীরা পছন্দ করে না সেগুলো করা যায়। হলের রাজনীতির ব্যাপারে কনফিউশন আসে দেখে তারপরেও মানে বলা যায় যে কমিটি থাকবে, প্রশাসন শিক্ষার্থীরা কেউ একটা বলছে, ওইটা একটা বলছে, সিদ্ধান্তে পলিসিতে না এসে বিনয় সহিত বলা যায় তো যে প্রশাসন পলিসি দিক, তারপরে আমরা যাবো, আপাতত পেন্ডিং থাকুক, কিন্তু আবার এসে বলা যায় না চলতে থাকবে। আপনার ছোট টিম কার পরামর্শ করছে? তো এটাই তো, যাদের মধ্যে গ্রুপিং থাকে তারা টিম ওয়ার্ক বুঝে না। আমরা ক্লিয়ার করছি, আমরা যখন বড় একটা প্রোগ্রাম করি, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা বলি যে আজকে এই সাইকেল রেডি হচ্ছে, আজকে কোরবানি টেস্ট হচ্ছে, আমাদের হল থেকে অমুক হলের এই 5 জনের প্রতিনিধিত্ব টিমটা এই ভলান্টিয়ার ওয়ার্কটা করবে, প্রত্যেকবার অ্যানাউন্স করা হয়। আপনি মার্ক করেন, আপনি স্পেসিফিক কেস বলবেন, আপনার ওই প্রোগ্রামে তমুক ভলান্টিয়ার ছিল, তার এই যে ছবি আছে, সে মবে ছিল, স্পেসিফিক কেস বলবেন, আমি ডিল করব। আপনি কবিতার মতো আবৃত্তি করে মিথ্যা বলবেন, কবিতার মতো আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে মিথ্যা বলবেন, আমি এটা ডিফেন্ড করব। রাজনীতি নিষিদ্ধের এগেইনস্টে যারা ছিলেন এখনো পর্যন্ত, ছাত্রদল যখন রাজনীতি করতে যায় তখনই আপনারা এই মবগুলো সৃষ্টি করেন। সেটা রিপ্লাই দিচ্ছি। আমাদের 3 দফা ইস্যুতে ওই বিসি পট্টরের সে সময়ের ওই সময় পদত্যাগ, আমাদের সে সময়ের সিন্ডিকেট বাতিল এবং হচ্ছে ছাত্র রাজনীতি ইস্যুতে 3 দফা ইস্যুতে যাচ্ছিল, ওখানে এফ রহমান হলে ছাত্র দলের পোস্টে 2 জন ছিল, সেই সেম মিছিলে এখানে আমাদের মাঝহার গেছে ওই যে বিসি পক্তরের যে পদত্যাগ এবং ছাত্র রাজনীতির জন্য যায় না, যে ছেলেটার কথা আপনি বলতেছেন সেই ছেলেটা শুধুমাত্র বিসি পদত্যাগের কারণে ওইখানে ছিল। জানবেন ব্যানারে লেখা ছিল, আমরা দেখেছি লেজুরবিতে শিবির যেখানে বিপক্ষে মিছিল, আমরা স্কিল দারুণ কথা বলছেন। আপনি কেন বলবেন এটা সিদ্ধান্ত তমুক নেবে সুপিরিয়র লিডার, কেন আমাকে তাকে তার নামে স্লোগান দিতে হবে? আমি শিক্ষার্থীদের হাতে ছেড়ে দেবো, আমি শিক্ষার্থীদের দিকে তাকাবো। আমি যখন আরেকজনকে হ্যাপি করতে হবে, আমি কাকে সুপিরিয়র লিডার মেনটেন করছি, তিনি হ্যাপি হলে আমার এই ধরনের লেজুরবিতের বিরুদ্ধে আমার মাঝহারুল ইসলাম
তখনও ছিল, ব্যানারে স্পষ্ট লেখা ছিল, আবারও জুম করে দেখবেন সে ব্যানারে লেখা ছিল লেজুর বিরুদ্ধে। ফরহাদ, আপনি লেজুর ভিত্তিকের কথা বলছেন। আজকে বিগত দীর্ঘ দুঃশাসনে আপনি ফরহাদ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার না, আমি আপনার বিপক্ষে না, আমি সোশ্যাল আমার ওয়েলফেয়ার সেটা আপনি বলেন ছিলেন না, ছাত্রলীগ ছিলেন কিনা আপনি? আমার যে রিপ্লাই দিয়েছে, জি না ছিলাম না, জি না ছিলাম না, বরং আপনার কমিটি থেকে 6 জনকে বাতিল করছেন, 50 জন পাওয়া আপনার কমিটি থেকে। পরিস্থিতি শিকার সাদিককে যখন স্বীকার করে নিয়েছে, সেখানে বলছিলাম যে আমরা আজকে নিজেরা কি করতে পারি কথা বলবো। আমার বন্ধু গোপালগঞ্জ বাড়ি, সে ছাত্রলীগের কমিটি নেয় নাই, আপনি ফরহাদকে কেন জোর করে ছাত্রলীগের কমিটি দিতে হবে? এবং আপনার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছে যে পরিস্থিতি শিকার হয়ে মিথ্যা যত জোরেই বলেন সেটা সত্য হয় না। আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন না? কমিটিতে ছিলেন না? একটা ছবি দেখান, কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা প্রোগ্রামে ছিলাম না, ছিলেন কিনা? ছিলাম না। তাহলে আপনার প্রেসিডেন্ট ওই দিন এনটিভিতে স্বীকার করে নিয়েছে পরিস্থিতির শিকার। আপনার প্রেসিডেন্ট কি মিথ্যা জিজ্ঞেস বলেছে? করেন, সাদিককে মিথ্যা বলেছে? আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সাদিককে মিথ্যা যে বলেছে? দল যে সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগের সাথে লিয়াজ করে ক্যাম্পাস কনস্টিটিউশন করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন। বলি ভাই আমাদেরকে কি সময় দিবেন ভাই? একটু আমি 1 মিনিট সময় নিব। ভদ্রতা হচ্ছে কথা বলতে দাও, আমি আবিদ ভাইকে ডিস্টার্ব করি নাই। না সেই সংগঠন যেটা একযোগে কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত সব জায়গায় বন্ধ ছিল, একযোগে প্রত্যেকটা জায়গায় ক্রস ফায়ার ভিকটিম হয়েছে, ছাত্র শিবির নিয়ে এই কোয়েশ্চেন করতে আসেন না। আর আমাকে নিয়ে কোয়েশ্চেন করেন, আমার যে রিপ্লাই দিয়েছে এটা একটু ঠান্ডা মাথায় হেডফোন দিয়ে শুনবেন, শুনে ওই রিপ্লাই থেকে প্রশ্ন করবেন। আপনার পুরো প্রশ্ন করবেন না। 10 সেকেন্ড। থার্ড, যে ছাত্র দল আজকে 5 আগস্ট থেকে 1 বছর সময় পাওয়ার পরও এখনো সারা দেশের কমিটিগুলো রিফর্ম করতে পারে নাই, এখনো গঠনতন্ত্রে রিফর্ম করতে পারে নাই। বহুদিন ধরে শুনছি গঠনতন্ত্র রিফর্ম হচ্ছে, এখনো ইন্টারনাল চেঞ্জ করবে নিজেদের একটা। আপনার কাছে ছাত্র দল একটা শিক্ষার্থী কেন আসবে? আপনি বলেন আমার গঠনতন্ত্র এটা রিফর্ম করছি, আমার সবগুলো কমিটি দিতে পারছি, আমি গঞ্জাম করি না, মারামারি করি না, চাঁদাবাজি করি না, বলেন এটা বলতে পারতে হবে। আপনি নিজে সুন্দর হবেন, পরে অপরের ব্যাপারে প্রতিবাদ করবেন, মানে কবিতার মতো মিথ্যা বলে সুন্দর লাগে। আমরা তর্ক বিতর্কে যেতে চাই। আমরা শুরুতেই বলেছি আমরা আজকে কোন সংগঠন কি করবে তা নিয়ে কথা হলো। বাকির আপনারা জোট করবেন কিনা শেষ মুহূর্তে এই ডাকসুতে, বা সেই সুযোগ আছে কিনা এখন? ভাই প্রসঙ্গ যেহেতু বেশ কয়েকটা চলে আসছে, না বলে পারছি না। শুরুতে আমি আবিদ ভাইকে তর্ক বিতর্ক না, আমি এটা ডিবাঙ্ক করতে হবে। এখানে এনসিপির, আমরা কোনো এনসিপির লেজুর ছাত্র সংগঠন না, আমরা একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন। আবিদ ভাইয়ের ছাত্ররাজনীতি করেন, ওনার যদি এইসব জিনিস না জানেন, ভাইকে বলবো এই বিষয়গুলো আরো একটু স্টাডি করে আসার জন্য, কারণ এটা আমি দুঃখ পেয়েছি, কারণ আমরা এনসিপির কোনো লেজুর ছাত্র সংগঠন না। এনসিপি যখন এনসিপির ভাই আপনি ঠিক আছে ওকে ডিসপ্লে বাজে দেখা যাবে, আপনি বড় ভাই। আর তারপরে হচ্ছে যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে ভাই কথা বলেছে, আমরা ছাত্রলীগের আমলেও কিন্তু প্রশাসন দেখেছিলাম, প্রশাসন সবসময় ছাত্রলীগ যেটা বলতো তার পক্ষে নিত। এখন আমরা যখন দেখছি যে ছাত্র দলের কেউ 4টার পরে যে নমিনেশন উঠাতে গেলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদী শিক্ষার্থীদের মব বলে ট্যাগিং করা হয়, সেই কথার আমি আসলে বিরোধিতা করে যাচ্ছি। আরেকটি জিনিস হচ্ছে, এখানে ছাত্ররা যদি নিষিদ্ধের জন্য যারা মিছিল করেছিল তাদেরকেও আমি দেখলাম যে আবিদ ভাই মব বলে আজকে তাদেরকে উস্কানি দিচ্ছে বা তাদেরকে মব বলে ট্যাগিং করা হচ্ছে। তো এখানে এটা খুবই সুস্পষ্ট যে জুলাই মাসে, গত বছরের জুলাই মাসে আপনার 17 জুলাই, বিশেষ করে 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি হলে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হল প্রশাসনের সাথে বসে তারা হলে ছাত্রদের নিষিদ্ধ করে, এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি, এবং তাদের যে মনস্তাত্ত্বিক যেই বিষয়টা সেটাকে আমলে রেখে আমরা আমাদের পলিসিটা সাজিয়েছি। নতুন করে কারো থেকে ভাই যেটি বলেছেন, আমি মনে করছি নতুন করে হল রাজনীতি নিয়ে শিক্ষার্থী থেকে মতামত নেওয়ার কিছু নেই, কারণ এটা জুলাই মাসে অলরেডি এস্টাবলিশ, নতুন করে এই খেলাতে আমি যাইতে চাই না। আর এখানে দরকার নাই, এটা তো জুলাই মাসে এটা হয়ে গেছে, এটা জুলাই একটা লিখিত চুক্তি হয়েছে জুলাইতে। তো জুলাইয়ের চুক্তিকে ভঙ্গ করতে চাইলে এটা আসলে শিক্ষার্থীরা সুন্দরভাবে দেখবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা কেউ গণতান্ত্রিক প্রতিবাদ, গণতান্ত্রিক আন্দোলন করলে ছাত্ররা যেভাবে বা ভাইরা যেভাবে মব বলে শিক্ষার্থীরা ট্যাগিং করা হচ্ছে, আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা এগুলো খুব ভালোভাবে নিচ্ছে না, আমরা ভালোভাবে নিচ্ছি না। এখানে আমরা আওয়ামী লীগ আমাদেরকে মব বলছে যে জুলাই একটা মবক্রেসি বলছে। আমি দেখতেছি ছাত্রলীগ ছাত্র যদি একই বয়ানে যায়, কেউ তাদের বিরুদ্ধে কথা বললে, আন্দোলন করলে তারা মব বলে চালাই দিবে, এটা খুবই প্রবলেমেটিক, এবং জুলাই পরবর্তী সময়ে এটা শিক্ষার্থীদের মনে নানা ধরনের ভয়ভীতির সংস্কৃতি তৈরি করছে বলে মনে করছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ছাত্রলীগ সবাইকে বাধাগ্রস্ত করছে, এটা সত্য, বাধাগ্রস্ত করছে ছাত্রদল এখানে সব জায়গায় ছিল, এই দীর্ঘদিনে তার স্ট্রাগল ছিল, এটা যেমন সত্য, আবার এটাও সত্য ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের সময় একটা অংশ যারা ছাত্রলীগ যারা সাপ্রেস ছিল, ধরুন যে একটা ছিল উত্তরবঙ্গ থেকে আসছে, তার আমি চিনি, তো আমার হলের জুনিয়র,
সে উত্তরবঙ্গ থেকে আসছে, এসে তার ঢাকা শহরে কেউ নেই, সে উঠার জন্য কোথায় উঠতে গেছে, হলে গেছে। ছাত্রলীগ বলছে যে আসো, তোমাকে আমি আমার মতো করে রাখবো। তো রাখতে যেয়ে তারা কোথায় ঢুকাইলো, তাকে ঢুকাইলো হচ্ছে ফার্স্টে গণরুমে যায় ঢুকাইলো। ফার্স্টে যায় গণরুমে ঢুকায় না, ফার্স্টে বড় ভাই রুমে রাখে ফ্লোরে 2-3 দিন রাখে ওর সবকিছু বুঝে 3 নাম্বার দিন নিয়ে গণরুমে ঢুকায়। আমি এটা বলাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ছেলেকে পরে কি করছে, গণরুমে রাখছে, জোর করে প্রোগ্রাম করাইছে, গেস্ট রুম করেছে, এক পর্যায়ে তারা ছাত্রলীগ কোনো একটা পেটে নাম উঠাই দিছে। এখন সে ছেলেটা কিন্তু ছাত্রলীগ দ্বারা ভিক্টিম, এবং সে জুলাই যখনই সুযোগ পাইছে সে তাদের সাথে বিদ্রোহ করে আমাদের পুরো জুলাই অভ্যুত্থানের যুগ হয়েছে। এবং 15 জুলাই দেখবেন যে শহীদুল্লাহর সামনে হলে শিক্ষার্থীরা ছাত্রলীগের সবার আগে প্রতিরোধ করেছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা দেখেছি যে ছাত্রলীগ কমিটি হওয়ার সাথে সাথে শহীদুল্লাহ হলের এই হল কমিটির যে সদস্য সচিব সে বলতেছে যে কেউ যদি সিট না পান আমার সাথে যোগাযোগ করেন। আমরা ঠিক দেখতাম ছাত্রলীগও একই স্টাইলে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীকে অ্যাট্রাক্ট করতো, সিট না পাইলে আমার কাছে আইসো, আমি তোমাদের ব্যবস্থা করবো। পর্যন্ত গণরুম তৈরি হয়েছে, গেস্ট রুম তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস তৈরি হয়েছে, ছাত্রলীগ প্রশাসনের সকল দখলদারিত্ব তারা নিয়েছে, নিয়ে ক্যাম্পাসে একক স্বৈরতন্ত্র এবং রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে। এখানে আবিদ ভাইকে কেন বলছে, আবিদ ভাই এই ছাত্র রাজনীতির মানে যে উনি আবার এই শিক্ষার্থীদের মতামতের বিরুদ্ধে যে ছাত্র রাজনীতির কথা বলছে সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়। সমস্যাটা কি জানেন, আপনি যে বললেন আপনার উত্তরবঙ্গের ছেলেটি এসে ছাত্রলীগে যোগ দিতে বাধ্য হয়েছে, কিন্তু সে ছাত্রলীগ না, এমন কিন্তু সব দলেই আছে। ছাত্র দলের কেউ যোগ দিতে বাধ্য হয়েছে, ছাত্র শিবিরের আপনাদেরও, কিন্তু সমস্যা আমাদেরকে যোগ দিতে বাধ্য হয়েছে রাজনীতির কারণে। আপনি এখন এক অন্যকে ট্যাগিং করছেন, এটি হলো সংকট। আমরা ট্যাগিং করি না। আমার যে প্রশ্নটি ছিল আপনার কাছে, আপনারা জোট করবেন কিনা? দুঃখিত, জোট করব কিনা। আমরা আমাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিক ভাবে কৌশলগত জায়গা থেকে আমরা ডাকসু নিয়ে আমরা নানা ধরনের প্ল্যান একসাথে রেখেছি, ABCD সব আমাদের আছে। তো স্টিল আমরা সেই প্ল্যান আমাদের ওকে, আমাদের সবগুলো প্ল্যানে ওয়ার্ক করার মতো। তো শেষ পর্যন্ত আপনারা দেখবেন কালকে আমরা সর্বশেষ যখন আমাদের প্যানেল ঘোষণা করবো তখন সেই আপনারা চমক দেখতে পাবেন। আমি আপনার কাছে আমরা ফেসবুকে নানান কথা দেখছি যে ছাত্র দলের কমিটি হওয়ার আগে চমক আসছে, জোট নিয়ে চমক আসছে। একটু আজকে আমাদের এই এখন প্রকাশের মাধ্যমে যারা ছাত্র দলের আছেন শুভাকাঙ্ক্ষী তাদের মাধ্যমে আপনার মাধ্যমে জানাতে চাই কি কি চমক থাকছে, আমাদের সেটি যতটুকু বলা যায় আপনি ততটুকু আমাদেরকে বলবেন নিশ্চয়ই। দর্শকদের জন্য আমি সে উত্তর জানবো। জানতে চাচ্ছিলাম, আমি আবারও রিপিট করি, আমরা চাচ্ছি ছাত্রদের জন্য আপনারা কোন কোন দল কি করবেন আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই, সেগুলো জানাতে চাই। আর তার আগে জানতে চাই আপনারা কোনো যে চমকের কথা বলা হচ্ছে, একটা চমক হয়তো আসবে ছাত্র দলের পক্ষ থেকে, সেটি কি কোনো জোট হবে কিনা? বাকশাসের সঙ্গে হতে পারে বা অন্যান্য স্বতন্ত্র জোট আছে এদের সঙ্গে হতে পারে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ দুঃশাসনে তাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে মাঠে ছিল নিঃসন্দেহে, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী যোগ্য। তো এখন আপনারা দেখেছেন ইতিমধ্যেই অনেক সংগঠনই তার নিজের নামে কিন্তু সে নির্বাচনী প্যানেল ঘোষণা করতে পারে নাই, সে অনেক নামে প্যানেল ঘোষণা করেছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে বলছে আমরা ভিন্ন নামে যাব নাকি নিজের ছাত্রদলের নামে যাব। দেখেন, যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতাকে ওন করে না, তাদের আমরা যে আচরণে যতটুকু দেখতে পেরেছি, তো তাদের পক্ষে হচ্ছে যে তাদের নামে, তাদের যে নিজস্ব নাম সে নামেও কিন্তু তারা প্যানেল করতে পারেনি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের হচ্ছে যে দীর্ঘ দুঃশাসনে এই ছাত্রদলের নেতাকর্মীদের সাহস এবং রক্তের উপরে, এই অনুভূতিটার উপরে দাঁড়িয়ে কিন্তু এই বাংলাদেশের সার্বভৌমত্ব টিকেছিল, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে গৌরবের নাম, যার ফলশ্রুতিতে আমরা এই নামেই প্যানেল করব। চমক কি আছে সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যখন সেটা ডিক্লারেশন জোট হতে পারে কিনা কোনো জোট, সেটা সময় বলে দিবে। যতটুকু আমি জানি ততটুকু এখনো পর্যন্ত আমাদের জোটে যাওয়ার কোনো সম্ভাবনা আলটিমেটলি নাই। এখন ফরহাদ একটু আগে বললো যে ভালো কিছু প্রদর্শন করতে, আমরা ছাত্র সংগঠনে ভালো কিছু প্রদর্শন করবো। দেখেন, ভালো কিছু প্রদর্শন করব, এই যে আমরা যে রাজনীতিতে কেন এসেছি, দীর্ঘ দুঃশাসনে হাসিনার যে রাজনৈতিক অপসংস্কৃতি, এগুলোকে মোকাবেলা করে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত আমরা কিন্তু রাজপথে রয়ে গেছি। 5 আগস্ট পরবর্তী সময় এই রাষ্ট্রের কোনো অনধিকার চর্চা করিনি। পরের দিন থেকে মসজিদ, মন্দির, থানাগুলো পাহারা দিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য নিজেদেরকে আমরা বিলিয়ে দিয়েছি। আজও পর্যন্ত গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে জন্য রাজপথে রয়ে গেছি। তো এখন যে ভালো কিছুর মানে কি, একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়টি ছিল আমাদের জন্য এক প্রকার মরুভূমি, কারণ আমরা তো প্রকাশ্য রাজনীতি করেছি। কারণ আমাদের নেতা হুট করে গোপন থেকে কাইসা বলতে পারবে না ছাত্রদলের আমি সদস্য। প্লিজ ইন্টারাপ্ট করার দিয়ে না, সময় নেই, আমাকে একটু কথা বলতে দেন। এখন আইসা বলতে পারবে না যে আমি ছাত্রদলের সদস্য। সুতরাং আমার প্রত্যেকটা ছেলে মেয়ে প্রকাশ্য রাজনীতি করার কারণে হলে থাকতে পারেনি। বিহাইন্ড দ্য সিনে গুপ্ত সংগঠন ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগ যতটুকু অপকর্ম করেছে, এই অপকর্মের সাথে এরাও জড়িত ছিল। এরা কিন্তু পরবর্তীতে শিবির হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে হলগুলোতে তাদের আধিপত্য বিস্তার করেছে, যেখানে
সেখানে আমরা ছাত্রদল ক্যাম্পাসে মরুভূমি আমাদের নির্দিষ্ট প্রশ্ন করতে চাই, আপনি যদি ভিপি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কি করবেন? আমরা পিছনে যেতে চাই না। দেখেন, যদি ঢাকা বিশ্ব এখনো পর্যন্ত এটা নিশ্চিত না, আমার সংগঠন আপনি যাকে দিবে, ফর্ম কিনেছেন, আপনি কি ফর্ম আমি কিনেছি, নিশ্চিত আমার করেননি? সংগঠন যাকে দিবে তার পক্ষে, যদি সেটা আমি হই আমার পক্ষে তারা কাজ করবে, যেটা অন্য কেউ হয় আমরা সম্মিলিতভাবে তার পক্ষে কাজ করব। আপনি ব্যক্তি কিন্তু আবিদ। যদি ব্যক্তি আবিদ, যদি ওইরকম সুযোগ হয়, তাহলে মনে রাখবেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম 2016 সালে, প্রতিকূল পরিস্থিতিগুলো আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, যে রাজনৈতিক যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতিগুলো বিশ্ববিদ্যালয় পরিবেশের উপরে মারাত্মক লেভেলের প্রভাব ফেলে। তো যার ফলশ্রুতিতে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে, একটা স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তার বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সেখানে ছাত্র সংগঠনগুলো তার কাজ হবে তার পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবটুকু করার। যদি আপনাদের প্যানেল জিতে আসে, ছাত্র শিবির মানে সুনির্দিষ্টভাবে কি কাজ করবে? সুনির্দিষ্ট কয়েকটা ব্যাপার, একটা হচ্ছে রিসোর্স, আমার যে রিসোর্সগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই রিসোর্স, আমাদের বলতে টোটাল ইউনিভার্সিটির রিসোর্স, সেই রিসোর্সকে সিরিয়াসলি ইউটিলাইজ করা, কয়েক ক্ষেত্রে করার মতো আছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই রিসোর্স, আমাদের সাংগঠনিক রিসোর্স, অন্যদের সকল রিসোর্সকে, আমাদের সহ সবার রিসোর্সকে ইউটিলাইজ করা, এটা অনেকভাবে করা। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এখন পার্মানেন্ট না, ওই যে ভাড়া করা, আজকে ট্রিপ ওইটা সলিউশন নাই। আপনি আজকে বসে বাজেট করলে এবং সব ইউনিভার্সিটির সব রিসোর্সকে ইউটিলাইজ করলে একসাথে সব বাস কিনে ফেলা যায়, পার্মানেন্ট বাস রাখা যায়, সিম্পল ব্যাপার। কিন্তু কেউ এটা করে না কেন? ওই যে পরিবহনে যিনি থাকেন তার মাথায় ঘুরে, যদি বাসগুলো যদি আমি না কিনি তাহলে কদিন পর চাকা পাল্টানো যাবে, ভাড়া চুক্তি করা যাবে, আমি টাকা পাবো, এই করবো সেই করবো। অথচ আমি কনফিডেন্ট, শুধু যদি আমার অ্যালামনাইকে আমি কাজে লাগাই বা আমি নির্বাচিত প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি অ্যাপ্রুভ করে, সবগুলো বাস কিনে দেওয়া পসিবল, এবং বাসগুলোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আর ওই যে বাজেট চুরি বারবার এটা করা ওইটা করে হবে না। যেমন ধরেন শিক্ষার্থীদের জব কেন্দ্রিক, আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এই যে সংকট, জবের সংকট, শিক্ষার্থীদের সংকটে থাকে, সিটের সংকট, আবাসিক সংকট, সবগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সাবেকদেরকে, অ্যালামনাইদের যে রিসোর্স সেগুলো ইউটিলাইজ করা পসিবল। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে প্রবলেম সলিউশন, প্রবলেম অ্যাড্রেস করা। অনেকগুলো প্রবলেম আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা অনেক বেশি প্রবলেম ফেস করে। দেখেন যে একটা পরিবারের সদস্য আসলে সে হচ্ছে ভিতরে যে ঢুকবেই পারমিশন নেই হলের ভিতরে, আবাসিক শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের। আমরা চিন্তা করব অন্তত প্রাইমারিলি যেটা করতে হবে, যে আবার ওনাদের কিছু রেস্ট্রিকশন আছে, শিক্ষার্থীদের কিছু কনসার্ন আছে, চুরি হয় এটা সেটা, আমার একটা সময় দেবেন, 1 মিনিট সময় দেবেন অন্তত। সেখানে যদি আপনি একটা গার্ডিয়ান লাউঞ্চও রাখেন প্রত্যেকটা হলের ভিতরে, তাইলে দেখা যাবে যে শিক্ষার্থীরা অন্তত পক্ষে অভিভাবক আসলে যেতে পারবে। আর একটা বড় প্রবলেম, যেমন অনাবাসী শিক্ষার্থীরা ক্লাস করতে আসে, দুপুরে খাবে কই, হলে ঢুকতে পারে না, একটা অনাবাসী শিক্ষার্থীরা কার্ড দেখায় ঢুকতে পারে না। এটা অবশ্যই এটা নিয়ম করতে হবে যে অনাবাসী শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা মেয়েদের হলে অবশ্যই ঢুকতে পারবে, এক হলে শিক্ষার্থী আর এক হলে ঢুকতে পারে না। এই ধরনের প্রবলেম কেন হবে? কার্ড দেখে অবশ্যই ঢুকতে পারে, অ্যাপ্রুভাল লাগবে। এই যে নারী শিক্ষার্থী বলছেন, নারী শিক্ষা অনেকে বলে মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাত্রী যারা, যে ছাত্র শিবিরকে ভোট নারীরা খুব কম দিবে, আপনি দেখবেন ছাত্র শিবিরের এর আগে যখন এক যুগে সারা দেশের সকল ছাত্র সমিতির ইলেকশন হয়েছে, অলমোস্ট বেশিরভাগ কলেজ এবং ইউনিভার্সিটিতে সবচাইতে বেশি বিজয়ী সংগঠন আপনি অ্যানালাইসিস করবেন, আপনি সবচেয়ে বেশি বিজয়ী সংগঠন ছাত্র শিবির। এই ইলেকশনে আপনি সবগুলো ক্যাম্পাস কলেজ, আমি আপনাকে ডিস্টার্ব করি নাই, এবং সেখানে সবচেয়ে বেশি ভোট পাইছে মানে ছাত্রী বন্ধু। এবারও আমরা কনফিডেন্ট, আমরা বরং ছেলেদের ভোট নিয়ে আমি কনফিউজড যে এখানে নানা স্টেকহোল্ডার আছে, বা ছাত্রী বোনদের ভোটের ব্যাপারে আমি মিনিমাম কনফিউজ। আমি একটু আমাকে 15 সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের এই যে ভাই যে সত্য বলেন তার একটা উদাহরণ আর কি। ভাই শুরুতে বলছেন যে উনি তারেক রহমানের নাম বলে নাই, আমি শতভাগ চ্যালেঞ্জ দিলাম, ভিডিওটা এখানে প্লে করেন, উনি তারেক রহমানের নাম প্রেস কনফারেন্সে বলছেন। আমি শোনেন, আমি বলি নাই যে তারেক রহমান সরাসরি মনোনয়ন দিয়ে এই কথা বলেনি। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পরামর্শেই এটা বলেছি। সেখানে হচ্ছে প্রকাশ্য রাজনীতি উনি অনেক বলছে। আমরা ছাত্র দলের দেখেছি যে 5 তারিখের আগের যে মিছিলগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-25 জন ছিল, কমিটিতে 200 শতাধিক, হল কমিটিতে 500 শতাধিক লোক আসছে, আকাশ থেকে আসছে না। ঠিক আছে, এই সব দলই আছে, আগে তো মিছিলে গত 15 বছর সবাই ছাত্রলীগ করতে হয়েছে, এই বিষয়ে ডিবেট না যাওয়াই ভালো। বাকি আপনারা ছাত্রদের কাছে সবচেয়ে বেশি মানে আপনাদের দিকে এক্সপেকটেশন, আপনারা কি করবেন? এখানে আমরা আগেও বলেছি, এখনো বলছি,
আমরা বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলো এখনো গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হতে পারেনি। তো সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এবারে ডাকসুতে আমাদের ইটেই থাকবে যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে চাই, এবং এই গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য যে যে বিষয়গুলো শিক্ষার্থীদের আরও প্রয়োজন সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করবো। যেমন আমি যদি আপনাকে নাম ধরে ধরে বলি, আমরা মনে করছি যে আমাদের ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, এই একটা আমরা পলিসিতে যাব। একটি স্টুডেন্ট মানে তার জন্য একটা সিট নির্দিষ্ট থাকবে। আমরা দেখি যে মেয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একই সিটে দুইজন থাকে, ডাবলিং নিচে থাকে, আবার হলে মেয়ে শিক্ষার্থীরা একটা সিটের মধ্যে সিঙ্গেল সিটে দুইজন থাকে, তার উপর আবার কি জানি সিট থাকে, ওইটার মধ্যে আরো দুইজন থাকে, এত কষ্ট করে থাকে শতভাগ আবাসিক, শুধু ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, এটা আমরা নিশ্চিত করি। আমি মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিশ্চিত করা খুবই সম্ভব। এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে কেউ না, পরিধি বাড়ানোর দরকার নাই। এখানে নানা মডেল আছে, অনেক হল পুরানো হয়ে গেছে, সেখানে বড় বিল্ডিং তুলে দেন। আপনি দেখবেন যে সর্বশেষ শেখ মুজিবুর রহমান হলের মধ্যে বড় একটা বিল্ডিং উঠিয়েছে, ওইরকম যথেষ্ট অ্যাকোমোডেশন আছে। আমি একটু বলবো, সেখানে একটা হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, আরেকটা হচ্ছে আমরা একাডেমিয়ার মডেলে পরিবর্তন আনতে চাই, বিশেষ করে এখানে গবেষণার জন্য। আপনি দেখবেন যে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে তো আমাকে গবেষণার জন্য ফান্ড লাগবে। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সেই পরিমাণ ফান্ড দেয় না যেটা গবেষণা করার জন্য যথাযথ। সেখানে পিএইচডি যে প্রোগ্রাম, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামগুলোতে খুবই কম হচ্ছে যে তাদেরকে রিসোর্স সাপ্লাই দেওয়া হয়। সেখানে পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভালো পরিমাণ ইনভেস্ট করতে হবে। মিনিমাম একটা শিক্ষার্থীর পিছনে যদি আপনি 4 বছরে 1 কোটি টাকা খরচ করেন, এটা সম্ভব। আপনি 50 লাখ টাকা খরচ করলেই সম্ভব। আপনি 100 কোটি টাকা যদি 1 বছর খরচ করেন, আপনার 4 বছর পরে 200 গ্রাজুয়েট বের করা সম্ভব, 200 গ্রাজুয়েট না 200 পিএইচডি বের করা সম্ভব, সরি। তো এটা একটা। আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যা ফুড ম্যানেজমেন্ট একটা প্রবলেম, এবং ঢাকা শিক্ষার্থীরা খাবার নিয়ে খুবই সমস্যা। আমার কথা শেষ হয়নি ভাই, আমাকে যেটা বলতে দিবেন আপনি। সেখানে ফুডের মডেল আমাদের কাছে আছে, বুথ সিস্টেম, আমরা ফুড মডেলে যাব। একটা প্রাইড হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড সিকিউরিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং সিকিউরিটি নিশ্চিতের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং যাব। আর বিশেষত উইমেন ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়, উইমেন ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি দেখছি যে 5 আগস্টের পরে এখানে নানাভাবে নারীদেরকে মাদক বিরোধী কোনো কিছু আছে। হ্যাঁ, আমি তো সিকিউরিটি কথা বলছি, এনভায়রনমেন্ট এন্ড সিকিউরিটি। অবশ্যই মাদক সেখানে থাকবে না, উইমেন ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমি দুঃখিত বাকের, আমরা একটু আবিদের কাছে সর্বশেষ আমরা দেখেছি জগন্নাথ হলে একটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল হয়েছে। এই যারা ছাত্র শিবিরের ব্যানারে একজন চাকমা রয়েছে, সে কেন দাঁড়ালো বা এই কারা কারা থাকবে না থাকবে নি, সেখানে আমরা দেখেছি সেই মিছিলের নেতৃত্বে ছিল ছাত্রদলের ওই হলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু, ঋষিকেশ, সেখানে ছিল সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল চলে আসলো। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কি মিছিল হয়েছে, কখন হয়েছে, আমি অনলাইনে ছিলাম না আজকে, এই জন্য হয়তো এটা সম্পর্কে আমার ধারণা নাই। তবে হচ্ছে যে ওই যে ইনক্লুসিভ যে প্যানেলের কথা আপনারা বলছেন, যে হচ্ছে যে ইনক্লুসিভ, ইংরেজিতে একটা টার্ম আছে ফোর্স রিপ্রেজেন্টেটিভ। তো এখন এটা হচ্ছে যে ফোর্স রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে যে যেখানে হচ্ছে যে এটা একটা পপুলিস্ট আইডিয়া, যেখানে যার প্রয়োজন নাই শুধুমাত্র হচ্ছে যে ওই পপুলিস্ট হওয়ার জন্য, যেখানে যার প্রয়োজন নাই সেটা হচ্ছে প্রোভাইড করা, যেটা মানে হচ্ছে যে যেখানে যারা যোগ্য সেটার দিক না গিয়ে পপুলিস্ট আইডিয়ার দিকে অনেকেই যাচ্ছে।